ডাবল সূর্যাস্ত। আজকে ইস্টবেঙ্গলের ইতিহাসে ডবল সূর্যাস্ত হলো। একই সাথে প্রায় 30 মিনিটের ব্যবধানে ভারতের সুদূর পশ্চিমে এবং সুদূর পূর্বে একই সাথে ইস্টবেঙ্গলের দুটো টিম ভীষণই খারাপ ফল করল। সুপার কাপে ইস্টবেঙ্গল বেঁচে রইল এখনও, কিন্তু অসমে অয়েল ইন্ডিয়া গোল্ড কাপ থেকে প্রথম রাউন্ডেই নকআউট হয়ে বেরিয়ে গেল ইস্টবেঙ্গল। তো এই নিয়ে খুব বেশি আলোচনা করব না, শুধু ছোটো ছোটো কয়েকটা বিষয় একটু মনে করিয়ে দেবো। মাঝে মধ্যে আলোচনা কম করতে হয়, কিছু অতীতের কিছু জিনিস মনে রাখতে হয়। প্রথমত, আমি একটা সময় বলেছিলাম, বোধহয় গতকালও একাধিকবার বলেছি, যে আদিত্য পাত্রকে যখন ইস্টবেঙ্গল রিয়েলাইজ করলো, যে বোধোদয় হলো যে আদিত্য পাত্রকে দিয়ে আইএসএলে হবে না, তখন আদিত্য পাত্রের পেছনে কেন ইনভেস্ট করেছিল কলকাতা ফুটবল লিগের সময়। এবং এটা আমি যখন প্রথম উল্লেখ করেছিলাম সেটা অনেক দিন আগে, তখনও পর্যন্ত কিছু অকালপক্ষ, অপদার্থ বা বিকৃত মনস্ক বা একদম বিকিয়ে যাওয়া কিছু ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব ইউটিউবার তারা মনে করতো আমি হয়তো প্রাদেশিক বাঙালি ছাড়া অবাঙালিদের সহ্য করতে পারি না। তো যখন আমি বলেছিলাম আদিত্য পাত্রের কথা, যেহেতু আদিত্য পাত্র বাঙালি, তখন তারা ভাবলো তাহলে অন্য কিছু একটা বলা যাক। তখন বললো এ শুধু কেরালা বিদ্বেষী নয়, এ ব্যক্তি কিন্তু রিলায়েন্সও বিদ্বেষী, যেহেতু রিলায়েন্সের একটা ফাউন্ডেশন টিম থেকে উঠে এসেছিলো আদিত্য পাত্র। রিলায়েন্সের ওই ইউথ ফাউন্ডেশন থেকে অনেক বাজে প্লেয়ারও উঠে এসছে, প্রচুর বাজে প্লেয়ার বাঙালি অবশ্যই আছে, অনেক বাজে প্লেয়ার, তাদেরকে ইস্টবেঙ্গল নিয়েওছে গাঁদা ফুলের মালা চড়িয়ে, তার নিয়েওছে। তো আজকে আদিত্য পাত্র দেখলাম ম্যাচ শেষ হওয়ার আগেই আমি দেখলাম অসমে এক ব্যক্তি একটা ভিডিও পোস্ট করেছে, খুব শিশুসুলভ একটা গোল খেলো, এর মনে করিয়ে দেওয়া। আচ্ছা, আরেকটা জিনিস মনে করিয়ে দিই, যখন দিয়ামান্টাকসের সাথে ঝামেলা হয়ে দিয়ামান্টাকস বেরিয়ে গেল ইস্টবেঙ্গল থেকে, বলেছিলাম ইস্টবেঙ্গলকে কিন্তু পেছনে লাথি মেরে দিয়ামান্টাকস বেরিয়ে যাবে। যখন দিয়ামান্টাকসের সাথে গত মৌসুমের শেষের দিকে ঝামেলা শুরু হয়েছিল কোচ অস্কার মনে আছে আপনারা, ওপেনলি বলেছিল যে দিয়ামান্টাকসের সঙ্গে বনিবনা হচ্ছে না। হয়তো নন্দীর মতন ব্যাপারটা অতটা সুস্পষ্টভাবে বলেনি, কিন্তু একটা বলেছিল যে দিয়ামান্টাকসকে নিয়ে ওর চলছে না। তো তখন থেকে কিন্তু ঝামেলাটা শুরু। তো যাকে তো দিয়ামান্টাকস যে মুহূর্তে একটা ভালো একটা অফার পেল, ইউরোপ থেকেও চলে গেল, তো তখন আমি বলেছিলাম এই যে দিয়ামান্টাকস চলে গেল, এর ফলস্বরূপ কিন্তু ইস্টবেঙ্গল অন্তত দুটো টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়বে। কেন, এই দুটো টুর্নামেন্টে কিন্তু হতে চলেছে, খুব শিগগিরই হতে চলেছে, যেটা হচ্ছে একটা আইএফএ শিল্ড, একটা হচ্ছে সুপার কাপ। একটু মনে করিয়ে দিলাম, এই ব্যাপারটা মনে করিয়ে দিলাম। আচ্ছা, আরও একটা জিনিস মনে করিয়ে দিই, এটা মনে করানোর কিছু নেই, এটা আমারই আজকে প্রথম একটা উপলব্ধি হলো। ইস্টবেঙ্গলের একটা খেলাটা দেখলে না, খেলাটার মধ্যে না যে একটা আপনি কোচের একটা চিন্তাভাবনা দেখতে পারবেন, তার প্রতিফলন দেখতে পারবেন। যেমন একটা শিল্পী, একজন পেন্টারের মনের প্রতিফলন তার পেন্টিংয়ে দেখা যায়। যেমন ভ্যান গগের যেমন একটা ব্যথা ছিল, জীবনে একটা ফ্রাস্ট্রেশন ছিল, সেটা তার ক্যানভাসে রিফ্লেক্টেড হয়েছে। ভ্যানগগীয় ভাবিয়া ব্যাপারটা কিন্তু প্রতিফলিত হয়েছিল ক্যানভাসে। তেমনি একজন ধরুন ঋত্বিক ঘটকের যে একটা দেশভাগ্নেরা যন্ত্রণা, সেই যন্ত্রণাটাও কিন্তু দেখা গেছে, মাঝে মধ্যেই দেখা গেছে ঋত্বিক ঘটক তার কাজকর্মে দেখা গেছে। সত্যজিৎ রায়ের যে একটা সুন্দর একটা সুপরিকল্পিত চিন্তাভাবনা, একটা পরিষ্কার চিন্তাভাবনা, সেটা তার কাজকর্মে দেখা যায়। আমাদের হাল আমলে যে সৃজিত, যার লক্ষ্য নাকি, আমি একদিন ফিরছিলাম কলকাতা থেকে, তো আমাদের ফ্লাইটে আমার পাশে বসছিল এক বেশ নাম করা এক গায়িকা, সে ফিরছিল তখন ইন্ডিয়া থেকে, বাঙালি গায়িকা। তো সে বলেছিল সে সৃজিতকে চেনে, যে সৃজিতের নাকি এখন মূল লক্ষ্য হচ্ছে যেন তেন প্রকরণে 100টা সিনেমা বানানো। তো যখন একজন পরিচালকের এটাই তার মূল লক্ষ্য থাকে, যেন তেন প্রকরণে 100টা সিনেমা বানানো, তার কাজকর্মের মধ্যেও সেটা দেখা যায়। তো আজকে আপনার ইস্টবেঙ্গল যে খেলাটা দেখবেন, সুপার কাপের খেলাটায়, সেখানে দেখবেন একটা স্কিজোফ্রেনিক একটা ব্যাপার রয়েছে। হঠাৎ হ্যালুসিনেশন হচ্ছে, হঠাৎ চেগে উঠছে ইস্টবেঙ্গল। যেমন
প্রথমার্ধে শুরুর দিকে চেগে উঠেছিল, আবার দ্বিতীয়ার্ধে শুরু থেকে হঠাৎ করে হাইলি অ্যাক্টিভ হয়ে গেল, সুপার অ্যাক্টিভ হয়ে গেল, তারপর আবার কেমন একটা মিয়মান হয়ে গেল, আবার অ্যাক্টিভ হচ্ছে, কেমন একটা আনস্টেবল একটা মাইন্ড রয়েছে, একটা রেস্টলেস মাইন্ড রয়েছে, একটা কখনো পিরিয়ডিক অফ হাইপার অ্যাক্টিভিটি, কখনো পিরিয়ডিক অফ ভেরি লো অ্যাক্টিভিটি, মানে কোনো ব্যালেন্স নেই। তো এই ছোটো ছোটো বিষয়গুলো বলবো। এখন চারিদিকে তো সমালোচনা চলছে, একে অপরকে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, দেখলাম একটু আগে রহিম নবী যাতা বলি যেমন ফ্যানদেরকে, সেটাও বলতেই পারে, কেন কিছুদিন আগেই ওই নন্দী ইস্যুতে যেমন ফ্যানরা রহিম নবীকে যাতা বলেছিল, এখন রহিম নবী আবার পাল্টা বলছে। তো এই ছোটো ছোটো কিছু বিষয় বললাম, আর বিশেষ কিছু বলার নেই। আর হ্যাঁ, কলকাতা ফুটবলে গিয়ে যে টিমটা আজকে মুখ থুবড়ে পড়লো, সেই টিমের কোচটা কে, মানে সেই টিমের কোচ যারা আছে, বিনত আছে, তার সাথে কিছু বাঙালি ব্যক্তিও আছে, তারা কিন্তু খুব একটা পদের নয়। সেটা আমি আগেও একাধিকবার বলেছি যে শুধু বিনোকে দোষ দেবে না, তার সাথেও যে এই বাঙালি দুটো কোচ আছে তারা একদমই কমবেন নয়। তাদের কাজকর্ম দেখেছি আমি। এবার অনূর্ধ্ব-17 একটা ম্যাচ দেখতে গেছিলাম, দেবজিৎরা সেখানে খেলছিল, দেখছিলাম ওই বাঙালি কোচটা বলছে তুলে মার তুলে মার, মানে মানে এই যে খেলা যে একটা গঠন করবে, একটা পাসিং ফুটবল নেই এদের কারোর মধ্যেই নেই। যারা রয়েছে একমাত্র ফাল্গুনী দত্ত যে আছে, একদম সে জুনিয়র লেভেলে কাজ করে, অনূর্ধ্ব 15-16, ওর মধ্যে একটু কাজ করার তাও একটু চিন্তাভাবনা আছে। বাকি এদের কারোর মধ্যেই মানে যারা রয়েছে ওর ওপরে, তারা বাঙালি অবাঙালি, কেন তাদের নেওয়া হয়েছে, কেন তারা রয়েছে আমি এখনও জানি না। একটা কোনো কাজকর্মের নয়। সকলে ভালো থাকবেন।